আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়ার। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে সমন্বয় দাখিলা। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং হিসাব চক্রের পঞ্চম ধাপ। এই বিষয়টার সাথে হিসাব চক্রের অবশিষ্ট যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ সমন্বিত র্যামিল, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীর মধ্যে রয়েছে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং নগদান প্রভাব বিবরণী, আর সমাপনী দাখিলা এবং সমাপনী উত্তর র্যামিল। তো সবই নির্ভর করে মূলত এই সমন্বয় দাখিলার উপর। এই সমন্বয় দাখিলার বিষয়টা যদি ভালোভাবে বোঝা যায়, পরবর্তী সব অধ্যায় হিসাব বিজ্ঞানের জন্য সহজ হয়ে যায়। তো আমি আর কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাচ্ছি এবং স্ক্রিনে আমরা 10টা ক্লাসের ব্যবস্থা আছে মোটের উপর, অনাদায়ী পাওনা সঞ্চিতি সহ। এই 10টা ক্লাসের ভিডিওগুলো অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে, অর্থাৎ প্রথমটা একটু বেশি আছে, পরবর্তীগুলো 10-15 মিনিট করে এক একটা ভিডিও। এগুলো মোটের উপরে ঘন্টা দেড়েক লাগতে পারে আপনার বুঝতে। আমি আশা করি আপনার ছাত্রছাত্রীদের বিশাল উপকার হবে এই বিষয়টায়। তো আমরা স্ক্রিনে চলে যাই। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট এবং অনার্স পার্ট 1 থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সমন্বয় দাখিলা। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে, এবং তাদের কাছে অত্যন্ত জটিল বলে মনে হয়, কিন্তু আসলে বিষয়টা এত জটিল না এবং খুবই একটা সহজ বিষয়। তো এই সমন্বয় দাখিলা সম্পর্কে আলোচনা করার আগে আমি একটুখানি বলে নিতে চাচ্ছি যে সমন্বয় দাখিলাটা হিসাব চক্রের কোন জায়গায় তৈরি করা হয়, কোন স্তরে তৈরি করা হয়। তো আমি এখানে একটা ছক দেখাতে চাচ্ছি। ছকটা দেখেন যে হিসাব চক্র বলতে প্রথমে কি বোঝে, হিসাব চক্রটা কি। হিসাব চক্রের ধারাবাহিক আবর্তনকে, হিসাব রক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। হিসাব রক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। অর্থাৎ হিসাবকালে হিসাব রক্ষণের ধারাবাহিক আবর্তনকে, এটা হিসাবকালে হিসাব রক্ষণের, এখানে রক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। এখন এই হিসাব চক্রের ধাপ কয়টা? এটা হিসাবকালে শুরু থেকে শেষ পর্যন্ত চলবে, এর 9টা ধাপ। তো এই 9টা ধাপ জানার আগে আমরা হিসাবকাল কয় ধরনের হয় সেটা দেখে নিই। হিসাবকাল 1 মাসের হয়ে থাকে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, জানুয়ারির 31 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত 3 মাস। এখানে 3 মাস, এখানে 1 মাস, এখানে 6 মাস, আর এখানে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর 1 বছর, এখানে 12 মাস, অর্থাৎ 1 বছর। তাহলে হিসাবকাল হচ্ছে 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে এবং 12 মাসও হতে পারে। এখন এর ধাপগুলো সম্পর্কে দেখি। এই ধাপের বিষয়টাই, প্রথম ধাপটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, 2 নম্বর হচ্ছে জাবেদাভুক্তকরণ অর্থাৎ জার্নালাইজিং, 3 নম্বর হচ্ছে খতিয়ানে পোস্টিং টু লেজার, 4 নম্বর হচ্ছে অসমন্বিত র্যামিল, 5 নম্বর হচ্ছে ভুল সংশোধন এবং সমন্বয় দাখিলা। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইটা, এই সমন্বয় দাখিলাটা। তারপর হচ্ছে সমন্বিত র্যামিল, 7 নম্বর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত, 8 নম্বর হচ্ছে সমাপনী দাখিলা, 9 নম্বর হচ্ছে সমাপনোত্তর র্যামিল। এখন যেগুলো হিসাব চক্রের ধাপ নয়, হিসাব সমীকরণ, কার্যপত্র, বিপরীত দাখিলা, প্রারম্ভিক দাখিলা, ভুল সংশোধন দাখিলা অপশনাল, এবং আর্থিক বিবরণী হিসাব চক্র বিশ্লেষণের কোনো ধাপ নয়। এখন আমরা তাহলে এই 5 নম্বর ধাপটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা একটা জিনিস ছক করে রেখেছি। তো এখন আমরা সমন্বয় দাখিলা কাকে বলে সেটা বলছি, যে সমন্বয় দাখিলা হচ্ছে হিসাবকাল শেষে প্রদেয় বা অর্জিত এবং বিলম্বিত, প্রদেয় খরচ এবং অর্জিত আয় আর বিলম্বিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে বলে সমন্বয় দাখিলা। তো এর প্রধান মেজর দুটো টাইপস হচ্ছে, অর্থাৎ প্রধান দুটো ধাপ হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্রুয়ালস, প্রদেয় বা অর্জিত, আর একটা হচ্ছে বিলম্বিত। এখন এই প্রদেয় বা অর্জিত এই অ্যাক্রুয়ালসটা 2 রকম, একটা হচ্ছে প্রদেয় খরচ, 2 নম্বর হচ্ছে প্রাপ্য আয়। তো
প্রদেয় খরচের মূল জাবেদা হচ্ছে ড্যাশ ড্যাশ খরচ ডেবিট, প্রদেয় ড্যাশ ড্যাশ খরচ। যেমন বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। আবার এখানে দেখেন প্রাপ্য বা অর্জিত, এটার মূল জাবেদা হচ্ছে ড্যাশ ড্যাশ রিসিভেবল ডেবিট, ড্যাশ ড্যাশ রেভিনিউ ক্রেডিট, সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি। এখানে যেমন প্রাপ্য ভাড়া ডেবিট এবং ভাড়া আয় ক্রেডিট। বিলম্বিততা হচ্ছে প্রদত্ত অর্থ প্রদান করা হয়েছে অথবা অর্থ গ্রহণ করা হয়েছে, কিন্তু যার সেবা হবে ভবিষ্যতের সাথে সম্পর্কিত, সেটাকে আমরা ডিফারেন্স বা বিলম্বিত বলবো। তো এই বিলম্বিত বিষয়টা হচ্ছে অবচয়, ক্রমশোধ, মনিহারি, অগ্রিম এবং অনুপার্জিত। এইগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করব। প্রথমে আমরা এই প্রদেয় খরচ নিয়ে আলোচনা করি। তাহলে প্রদেয় খরচটার বিষয়টা আপনি এখানে একটুখানি থামাই দিয়ে ভিডিওটা একটু পড়ে নেবেন, এইটুকু যেটুকুগুলো আমি বললাম। এখন এখানে আরও কিছু বিষয় আছে, যেমন মুনাফাবিহীন বিক্রয়, আগুনে বিনষ্ট পণ্য, চালানে কারবারে প্রেরিত পণ্য, এগুলো এই পণ্য বিক্রয়, এগুলো সমন্বয় দাখিলা নয় এবং এটা টোটালি ভুল। কিন্তু এটা আমি শেষের দিকে আলোচনা করব, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কে শেষে আলোচনা করব। এখন আমরা একটা অঙ্ক যাব। এখন এই প্রদেয় খরচের একটা অঙ্কে আমরা এখানে যাব। এখানে একটা অঙ্ক আপনি দেখেন, এখানে আগে কোশ্চিনটা আগে দেখেন, এখানে ভিডিওটা একটু থামাই দেবেন, থামাই দিয়ে পড়ে নেবেন, ডাউনলোড করবেন অবশ্যই। আর এবার আপনি এখানে দেখেন সমন্বয় দাখিল আমি 10টি লিখেছি, 10টি 11টি হতে পারে সর্বোচ্চ, অনাদায়ী পাওনা সঞ্চিতি সহ। তো সমন্বয় দাখিলার প্রকার ভিত্তি হচ্ছে প্রদেয় খরচ। আমাদের প্রথম যে ধাপটা ছিল এই প্রদেয় খরচটা, অর্থাৎ এই প্রদেয় খরচটার বিষয়ে আমরা আলোচনা করছি। এইগুলো আলোচনায় আমরা আসছি না এখন, শুধু একটার বিষয়টা দেখেন, প্রদেয় খরচটা একটা একটা করে বুঝবেন। তো এখানে সমন্বয় দাখিলার পূর্বে খরচ কম থাকে এবং দায় কম থাকে। তো এর মূল জাবেদাটা হচ্ছে ড্যাশ ড্যাশ খরচ বৃদ্ধি ডেবিট, ড্যাশ ড্যাশ খরচ প্রদেয় খরচ বা দায় বৃদ্ধি ক্রেডিট। এখন আয় বিবরণীতে খরচের সাথে যোগ হবে, আর্থিক অবস্থার বিবরণীতে চলতে দায়ে বসবে। এই সমন্বয় দাখিলার ফলে কি হবে, নিট লাভের পরিমাণ কমে যাবে এবং দায় সঠিক হবে, দায়ের পরিমাণটা বেড়ে যাবে। হিসাব সমীকরণ এটার কিভাবে প্রয়োগ হবে, হিসাব সমীকরণ আমরা যদি এইভাবে ধরি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এটা হচ্ছে সঠিক রূপ। এটাকে যদি আপনি উল্টা পাল্টায় লেখেন বা বিভিন্ন বইতে উল্টা পাল্টায় লেখা আছে, এটা সঠিক না। তাহলে এখানে খরচ বেড়ে যাচ্ছে, এখানে মাইনাস দিয়ে যোগ হবে, এখানে মাইনাস দিয়ে যোগ হবে, কারণ এর মান আছে মাইনাস। এটার মধ্যে ভুল আছে, এই ইকুয়েশনটা ভুল। আর এই ইকুয়েশনের বিষয়ে আমার একটা ভিডিও আছে, ডেবিট ক্রেডিটের ঘোমটা উন্মোচন, আর ইংরাজিতে আছে আর ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন কারেক্ট। আর এখানে দেখেন, এখানে খরচ বেড়েছে আবার এর দায় বেড়েছে, এখানে যোগ হবে, এই লাইবিলিটির সাথে যোগ হবে, অর্থাৎ এখানে লাইবিলিটিতে প্লাস দিয়ে যোগ হবে, এক্সপেন্সে মাইনাস দিয়ে যোগ হবে। এখন আমরা একটা অঙ্ক করি। এখানে দেখেন প্রারম্ভিক মজুত পণ্য আছে 5,000 টাকা। এখানে এই বিষয়টাই, এখানে আমি তারিখটা একটু বসাই নিচ্ছি, এখানে 1/1/2019। তাহলে এই দুটো 1 জানুয়ারির 1 এবং ডিসেম্বর 31, এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে 1 বছর। তাহলে হিসাবকালটা হবে 1 বছর। এইটা আপনি আগে খুঁজে বের করবেন। এবার এখানে বেতন প্রদান, প্রদেয় বেতন বা বকেয়া বেতন, প্রদেয় আর বকেয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রদেয় হচ্ছে খরচ হয়ে গেছে কিন্তু পরিশোধের তারিখ আসেনি, খরচ হয়েছে সংগঠিত হয়েছে কিন্তু পরিশোধের তারিখ আসেনি, এই ধরনের খরচকে বলে প্রদেয় খরচ। আর বকেয়া খরচটা হচ্ছে খরচ হয়ে গেছে, পরিশোধের তারিখও পার হয়ে গেছে, সেটাকে বলে বকেয়া। অতএব প্রতিষ্ঠানের মানিজ্যতের জন্য প্রদেয় খরচটা লেখা বেশি যুক্তিযুক্ত, বকেয়া কথাটা লেখা সঠিক নয়, আগে লেখা হতো। এখন মজুরি এত টাকা বকে আছে, বা প্রদেয় মজুরি, ভাড়া এত টাকা, প্রদেয় ভাড়া এত টাকা, বিজ্ঞাপন খরচ এত টাকা, প্রদেয় বিজ্ঞাপন এত টাকা, বিজ্ঞাপন খরচ উপযোগ খরচ এত টাকা, বা প্রদেয় উপযোগ খরচ এত টাকা। এখন এখানে চাচ্ছে সমন্বয় দাখিলা প্রদান করো। প্রদেয় খরচ আর্থিক বিবরণীতে কিভাবে দেখানো হয়, প্রদেয় খরচ কাকে বলে দিয়েছি, খরচ হয়ে গেছে কিন্তু পরিশোধ তারিখ আসেনি, এই ধরনের দাবিদাকে বলে, এই ধরনের বিষয়কে বলে প্রদেয় খরচ। খরচ হয়ে গেছে কিন্তু পরিশোধের তারিখ আসেনি, এই ধরনের খরচকে বলে প্রদেয় খরচ। প্রদেয় বা অর্জিত খরচের মূল দাবি দেখি, এই যে ড্যাশ ড্যাশ খরচ ডেবিট, খরচ বৃদ্ধি ডেবিট, প্রদেয় খরচ বা দায় বৃদ্ধি ক্রেডিট, এটাও হয়ে গেল। প্রদেয় খরচের ফলে কি হ্রাস বৃদ্ধি পায়, এটাও হয়ে গেছে, খরচ বৃদ্ধি পায় এবং দায় বৃদ্ধি পায়। প্রদেয় খরচ হিসাব সমীকরণে কিভাবে প্রদর্শিত সেটা বলে দিয়েছি। প্রদেয় খরচ আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ উদ্বৃত্তপত্র কিভাবে দেখানো হয়, আর্থিক বিবরণীতে এখানে আমি আয় বিবরণী লিখতে পারি, আয় বিবরণীতে কিভাবে দেখানো হয়, আর এখানে আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে দেখানো হয়।
তাহলে সমন্বয় দাখিলাটা আমরা এবার করে নিই। এখানে দেখেন সমন্বয় দাখিলার বিষয়টা হচ্ছে, আমি আগেই বলেছি খরচ বৃদ্ধি পাবে। এখানে মজুরি বেতন বকে আছে কত, 5,000 টাকা। তাহলে এখানে এখানে লিখবেন, আপনি এরকম একটা ছক কেটে নেবেন, বেতন খরচ ডেবিট, বেতন খরচ ডেবিট 5,000 টাকা, আর প্রদেয় বেতন ক্রেডিট। বকেয়া বেতনটা না লেখাই ভালো। প্রদেয় বেতন ক্রেডিট 5,000 টাকা। এবার 2 নম্বরে আছে, 2 নম্বর আছে মজুরি 2,000 টাকা। 2 নম্বর আছে মজুরি 2,000 টাকা, একই যাবে না। তাহলে হবে মজুরি খরচ ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট, 2,000 টাকা। এবার 3 নম্বর ভাড়া আছে, 3 নম্বর প্রদেয় ভাড়া আছে 1,000 টাকা। তাহলে একই জার্নাল, তাহলে ভাড়া খরচ ডেবিট, প্রদেয় ভাড়া ক্রেডিট, এর পরিমাণ হচ্ছে 1,000 টাকা। এই যে এখানে প্রদেয় ভাড়া 1,000 টাকা। 4 নম্বর হচ্ছে বিজ্ঞাপন খরচ আছে, এখানে বিজ্ঞাপন খরচ, তাহলে বিজ্ঞাপন খরচ ডেবিট, প্রদেয় বিজ্ঞাপন ক্রেডিট, এর পরিমাণ হচ্ছে 3,000 টাকা। এবার আমরা আসি উপযোগ খরচ। এখানে দেখেন উপযোগ খরচ আছে, উপযোগ খরচ ডেবিট, 500 টাকা, প্রদেয় উপযোগ ক্রেডিট, উপযোগ খরচ ক্রেডিট। এটা কিন্তু সমন্বয় দাখিলা হিসাব চক্রের এটা পঞ্চম ধাপ। আর এই যে অসমন্বিত র্যামিল, এটা হচ্ছে 4র্থ ধাপ। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আসব। তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এটা কিভাবে দেখাবো, এখানে আমাদের, এখানে আমি একটু বলে নিচ্ছি। এখানে আছে বেতন খরচ আছে 20,000 টাকা, এটা আমরা এখানে বসাই দিলাম। এখানে প্রদেয় বেতনটা যোগ প্রদেয় কত, এখানে 5,000 টাকা যোগ করে দেন, তাহলে এখানে আসবে 25,000 টাকা। এবার মজুরি আমাদের 2,000 টাকা আছে, মজুরি 2,000 টাকা, তাহলে এখানে আমরা মজুরি লিখবো 2,000 টাকা, তাহলে মোটের উপর হবে 32,000 টাকা। এটা আমরা আয় বিবরণী প্রস্তুত করছি। এবার ভাড়া, এখানে আছে 20,000 টাকা, প্রদেয় ভাড়ার পরিমাণ 1,000 টাকা, প্রদেয় ভাড়া হচ্ছে 1,000 টাকা, প্রদেয় ভাড়া, এই যে প্রদেয় ভাড়া 1,000 টাকা, এখানে হবে 21,000 টাকা। অর্থাৎ খরচের সাথে একবার যোগ করতে হবে, আরেকবার দায় পাশে দেখাতে হবে। বিজ্ঞাপন খরচ আছে 3,000, এখানে বিজ্ঞাপন খরচ প্রদেয় হচ্ছে 3,000, এখানে হবে 6,000। উপযোগ খরচ আছে 6,000, যোগ প্রদেয় হচ্ছে 5,000, এখানে হবে 6,500 টাকা। এই গেল আয় বিবরণী, অর্থাৎ সংশ্লিষ্ট আয়ের সাথে একবার যোগ হবে, আর একবার কি আসবে, দায়ের সাথে। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। আর্থিক অবস্থার বিবরণী, এটা আয় বিবরণী, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রের মধ্যে প্রথমে বসে, এখানে 3টা জিনিস বসে, একটা সম্পদ, আরেকটা হচ্ছে দায়, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তো সম্পদ হচ্ছে 4 ধরনের 5 ধরনের, একটা চলতি সম্পদ, আরেকটা বিনিয়োগ, আরেকটা স্থায়ী সম্পদ, আরেকটা অদৃশ্যমান সম্পদ, আরেকটা হচ্ছে ভুয়া সম্পদ। আর চলতি দায়ের মধ্যে কি কি বসবে, চলতি দায়। তাহলে এখানে চলতি দায়ের মধ্যে দেখেন, এখানে কোনো দায়ের কথা বলা নেই, এখানে কোনো দায় নেই। তাহলে এই যে প্রদেয়গুলো ছিল, এই প্রদেয়গুলো চলতি দায় আমরা বসাই দিই। এখানে বেতন আমাদের আছে 5,000 টাকা, প্রদেয় বেতন 5,000, প্রদেয় মজুরি 2,000, আর প্রদেয় ভাড়া হচ্ছে 1,000, আর প্রদেয় বিজ্ঞাপন হচ্ছে 3,000, প্রদেয় উপযোগ খরচ আছে 500। তাহলে এখানে হচ্ছে 11,500 টাকা। চলতি দায়ের পরিমাণ হলো 11,500 টাকা। এখানে দীর্ঘমেয়াদে কোনো দায় নেই, মালিকানা সত্ত্বের বিষয় নেই। এই হচ্ছে অঙ্ক। এর পরবর্তীতে অঙ্কতে আরেকটা অঙ্কে আমরা যাচ্ছি। এখানে দেখেন, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আপনি দেখেন যে এখানে কিভাবে একটা অঙ্ককে সেট করা আছে। এখানে একটা অঙ্কের মধ্যে এখানে আমাদের এখানে র্যামিলের তারিখটা দেওয়া আছে,
ডিসেম্বর 31 আর এখানে জানুয়ারির 1, তাহলে হিসাবকাল হচ্ছে 1 বছর। 6 মাসও হতে পারে, তাহলে হিসাবকাল হচ্ছে 1 বছর। এবার এখানে দেখেন যে অনেকগুলো দায় রয়েছে, বেতন খরচ আছে, বন্ধকি ঋণ আছে, প্রদেয় নোট আছে, 12% ব্যাংক ঋণ আছে, 10% ব্যাংক ঋণপত্র আছে, 4টা দায় আছে। এর মধ্যে এইটা হচ্ছে চলতি দায়, আর এইটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, এটাও দীর্ঘমেয়াদী, এটাও দীর্ঘমেয়াদী। তাহলে এইটা হচ্ছে চলতি দায়, কিন্তু এই প্রদেয় নোটটা হচ্ছে চলতি দায়। বন্ধকি ঋণ 2019 সালের 1 জুলাই তারিখে নেওয়া হয়েছে, তাহলে এর জাবেদাটা কি হবে? এর জাবেদাটা দেখেন, আমি এখানে ঘরটা আপনি কেটে নেবেন, এইভাবে একটা ছক আপনি বানাই নেবেন। তাহলে এখানে বন্ধকি ঋণটা তাহলে হবে সুদ খরচ বন্ধকি ঋণ আর প্রদেয় সুদ বন্ধকি ঋণ। কত টাকা হবে? এখানে 3 লাখ টাকা 10%, অর্থাৎ এখানে অ্যামাউন্টটা বের করে দিতে হয়। সমন্বয় সবসময় অ্যামাউন্টটা বের করে দেবেন। 10% গুণ 6/12, আমি সমন্বয়টা লিখলাম না, তাহলে এখানে হয় 15,000 টাকা। এবার প্রদেয় নোট মার্চের 1 তারিখে নেওয়া হয়, তাহলে প্রদেয় নোট আছে 1.5 লক্ষ টাকা, একই তারিখ, তাহলে সুদ খরচ প্রদেয় নোট আর প্রদেয় সুদ নোট, এখানে নোট লিখলেই হবে। এর পরিমাণ হচ্ছে 1,50,000 গুণ 10% গুণ 9/12, এখানে 11,250 টাকা হয়। এখানে ব্যাংক ঋণের উপর 6 মাসের সুদ প্রদেয় আছে, তাহলে এটা ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা, 12% কাটলে 12,000 হয়, এখানে 6,000 টাকা হবে। সুদ খরচ ব্যাংক ঋণ, প্রদেয় সুদ ব্যাংক ঋণ, এখানে 1 লক্ষ গুণ 12% গুণ 6/12, এখানে হবে 6,000 টাকা। এবার আসেন 1 মাসের বেতন প্রদেয় আছে, আমি ধরে নিচ্ছি বেতনটা হচ্ছে বছরের প্রথম থেকে, তাহলে এটাকে আমরা সাধারণত ধরতে হবে এখানে 11 মাস। যদি এটা হিসাবকাল 6 মাস হয় তাহলে 5 দিয়ে ভাগ দেবেন, তাহলে একে 11 দিয়ে ভাগ দেন, 2,000 টাকা হয়। বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট, এখানে 2,000 টাকা, অর্থাৎ 22,000 ডিভাইডেড 11, এখানে 2,000 টাকা। এবার আসেন ঋণপত্রের 3 মাসের সুদ বকেয়া আছে, তাহলে ঋণপত্রের 3 মাসের সুদ যদি বকেয়া থাকে তাহলে কি হবে? সুদ খরচ ঋণপত্র প্রদেয় সুদ ঋণপত্র, এখানে ঋণপত্র আছে 2 লক্ষ টাকা, 10%, 2 লক্ষ গুণ 10% গুণ 3/12, তাহলে 20,000 টাকা, এখানে হবে 5,000 টাকা। প্রদেয় ভাড়া 6 নম্বর, প্রদেয় ভাড়া, তাহলে ভাড়া খরচ ডেবিট, প্রদেয় ভাড়া ক্রেডিট 500 টাকা। এখন এইটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে হবে সেটা দেখব। আর্থিক অবস্থার বিবরণী, এখানে দেখেন আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণীর উদ্বৃত্তপত্রের ঘর ছক আমি কেটে নিয়েছি। তাহলে এখানে আমাদের বেতন খরচ রয়েছে 22,000, যোগ প্রদেয় কত হলো? এখানে বেতন প্রদেয় হলো 2,000, তাহলে এখন হবে 24,000। ভাড়া খরচ এখানে নেই, তাহলে এখানে ভাড়া খরচ সরাসরি 500 টাকা বসে যাবে, এখানে ভাড়া খরচ কিছু নেই, অতএব সরাসরি ভাড়া খরচ 500 টাকা চলে যাবে। আর এই যে সুদের বিষয়টা,
একটা হচ্ছে বন্ধকি ঋণ, আর একটা হচ্ছে প্রদেয় নোট, আর একটা ব্যাংক ঋণ, আর একটা ঋণপত্র। 4টা জিনিস আছে। তাহলে এইটা হবে অপরিচালনা খরচ, এটা অপরিচালনা খরচ হবে। তাহলে এখানে হবে ঋণের সুদ 15,000, আর এখানে সুদ খরচ প্রদেয় নোট এখানে হচ্ছে 11,250, আর এখানে ব্যাংক ঋণের সুদ আছে 6,000, আর এখানে ঋণপত্রের সুদ আছে 5,000। তাহলে আমাদের মোট পরিমাণ হচ্ছে মোট পরিমাণ হচ্ছে 37,250 টাকা, 37,250 টাকা। এখন এইটা আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে যাবে? তাহলে এই প্রদেয় বেতনটা চলতি দায়, প্রদেয় বেতন 2,000 টাকা, এটা চলতি দায়। প্রদেয় বেতন 2,000 টাকা চলতি দায়। প্রদেয় ভাড়া এটাও 2,000 টাকা, 500 টাকা চলতি দায়। আর এটা প্রদেয় সুদ একবারে আমরা লিখে দিলাম 37,250 টাকা। এইগুলো হচ্ছে চলতি আর আরেকটা হচ্ছে প্রদেয় নোট, প্রদেয় নোট এটাও চলতি দায়। প্রদেয় নোটের পরিমাণ হচ্ছে এখানে 1,50,000, এই 1,50,000 এইগুলো সমষ্টি হবে চলতি দায়, এইগুলো সমষ্টি হবে চলতি দায়। আর দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে, এখানে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে বন্ধকি ঋণ আসবে, বন্ধকি ঋণ আসবে 3 লাখ, 1 লাখ, এটা 3 লক্ষ, এটা 1 লক্ষ, আর এটা হচ্ছে 2 লক্ষ। এই 5 লক্ষ টাকা আসবে, 5 লক্ষ টাকা আসবে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে। আর এই চলতি দায় হচ্ছে এইগুলো সব যোগফল এখানে বসে যাবে। এর পরিমাণটা হচ্ছে এটা হচ্ছে প্রদেয় নোট হচ্ছে 1,50,000, এটা 1,50,000, আর 37,000, আর এখানে হচ্ছে 2,500। এর পরিমাণ হচ্ছে 1,89,000 টাকা, 1,89,750। এখানে মালিকানা সত্ত্ব নেই। তাহলে এই দায়ের সমান দায়ের সমান এই চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়ের মালিকানা সত্ত্ব আর আর্থিক সম্পদ, এই 3টি থাকবে উদ্বৃত্ত পত্রে। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে কি কি দেখানো হয়? এখানে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব দেখানো হয়। আর আয় বিবরণীতে কি দেখানো হবে? আয় এবং খরচ। তাহলে প্রদেয় খরচের বিষয়টা হচ্ছে সংশ্লিষ্ট আয়ের সাথে একবার যোগ হবে আর একবার দায় পাশে যাবে। এর পরবর্তী ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই বিষয়টা দেখব। এবার দেখব প্রাপ্য আয়। এবার পরবর্তী ভিডিওতে আমরা এই প্রাপ্য আয়ের বিষয়টা দেখব। ভালো থাকেন।